ডিপ্লোমা সিভিল ক্যারিয়ার পক্ষ থেকে আমি মোহাম্মদ শরফ হাসান। আজকে আমরা আলোচনা করব সার্ভিং 3 প্রথম অধ্যায় বাক্য বাক্যের সংস্থাপন। তো বাক্য বাক্যের সংস্থাপন, এখানে বাক্যটাই মেন বিষয়। তো আমাদের জানতে হবে বাক্য কি। তো প্রথমে আমরা কি জানবো, বাক্য কি বা বাক্য কেন দেওয়া হয় এটা আমরা জানবো। দ্বিতীয়ত জানবো আমরা বাক্য কত প্রকার ও কি কি। তো যেহেতু বাক্য জানলে আমরা বাক্য কত বাক্যের তো শ্রেণী বিভাগ আছে, আমাদের বাক্য সম্পর্কে জানতে হবে, বাক্য কি কি, কোন কোন ধরনের বাক্য হয়ে থাকে। তো আবার তারপরে আমরা জানবো হলো চিত্র সহ বৃত্তাকার বাক্যের বিভিন্ন অংশ চিহ্নিতকরণ। তো আমরা যদি বাক্য জানলাম, বাক্য কত কি কি, তো বাক্যটা কেমন এটা আমাদের দেখতে হবে না। তো বাক্য তৈরি করলে, বৃত্তাকার বাক্য তৈরি করলে আমাদের ওই বাক্যের ভিতর কি কি থাকে সেটা আমাদের তো অবশ্যই জানতে হবে। তো তার জন্য আমরা চিত্র সহ বৃত্তাকার বাক্যের বিভিন্ন অংশ চিহ্নিতকরণ করব। তারপরে আমাদের যেটা থাকবে বাক্যের, যেহেতু আমরা বাক্য সংস্থাপন যে ম্যাথগুলো করব, তো সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন সূত্র লাগবে। এই সূত্রগুলো কোথা থেকে আসলো সেই বিষয়ে আমাদের জানতে হবে। তো সেই জন্য আমরা আলোচনা করব বাক্যের বিভিন্ন অংশের সূত্র প্রমাণ। তো বিভিন্ন অংশের সূত্র প্রমাণ করা শেষে আমাদের সূত্র যেহেতু আমার জানা হবে, তখন আমরা ম্যাথমেটিক্স পার্টে ঢুকবো। তো তারপরে আমাদের লাস্ট শিখবো, এই অধ্যায়ে লাস্ট শিখবো আমরা ম্যাথ। তো এখন আমরা আসি বাক্য কি। বাক্য আমাদের সম্পর্কে জানতে হবে কৌণিকভাবে মিলিত দুটি সরল রেখা যা বৃত্তাকার বা অধিবৃত্তাকার এর সাহায্যে সংযুক্ত করা হয়, তাকে বাক্য বলে। তাহলে আমরা কি শিখলাম, কৌণিকভাবে মিলিত দুটি সরল রেখা যা বৃত্তাকার বা অধিবৃত্তাকার ভাবে সংযুক্ত করা হয় তাকে বাক্য বলে। তো আমরা এখানে একটু লিখি, বাক্য কি। এখন আমরা শিখব বাক্য কি। তাহলে আমরা কি শিখলাম, কৌণিকভাবে মিলিত দুটি সরলরেখা যা বৃত্তাকার ও অধিবৃত্তাকারের সাহায্যে যুক্ত করা হয় তাকে বাক্য বলে। তো আমরা তারপর শিখব বাক্য কত প্রকার ও কি কি। বাক্যের প্রকারভেদ আমাদের সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা লিখলাম এখানে
বাঘ কত প্রকার তো কি কি? তো আমাদের বাঘ কত প্রকার কি কি, তাহলে আমরা এখানে লিখি বাঘ। তো বাঘ প্রধানত আমরা কয় ভাগে বিভক্ত করতে পারি? দুই ভাগে। কি কি? যেহেতু আমরা এখানে লিখেছি বৃত্তাকার ও অধিবৃত্তাকার, তাহলে আমাদের বাঘের প্রধান দুটি বিভাগ হলো বৃত্তাকার বাঘ এবং অধিবৃত্তাকার বাঘ। তাহলে আমরা এখানে লিখি বৃত্তাকার বাঘ। আচ্ছা, বাঘটা বুঝে নিয়ে, বাঘ যেহেতু বলেছে অধিবৃত্তাকার। তো বৃত্তাকার বাঘ এবং অধিবৃত্তাকার বাঘের ভিতরে আবার অনেকগুলো বিভাগ গ্রুপ আছে। যেমন আমরা যেন বৃত্তাকার বাঘ আবার আমরা তিন ভাগে ভাগ করতে পারি। তো তিন ভাগ কে কি আমরা এখানে দেখে নিই একটু। আমরা দেখতে পারি সরল বাঘ, সরল বাঘ। 2 নাম্বার যৌগিক বাঘ এবং 3 নাম্বার কি বলতে পারবেন আপনারা? 3 নাম্বার হলো বিপরীত বাঘ। বিপরীত বাঘ। তো আমরা বৃত্তাকার বাঘের তিনটা গ্রুপ আছে, মানে তিন ভাগে বিভক্ত করা হয়েছে, আমরা তিনটা দেখলাম। এখন আমরা যাব অধিবৃত্তাকার। অধিবৃত্তাকার আবার দুই ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার ক্রান্তি বাঘ, ক্রান্তি বাঘ, এবং 2 নাম্বারটা কি? উলম্ব বাঘ। উলম্ব বাঘ। তো এখানে ক্রান্তি বাঘ এবং উলম্ব বাঘ। তো আবার ক্রান্তি বাঘকে আমরা তিন ভাগে ভাগ করতে এখানে ভাগ করা হয়েছে। তো সেগুলো আমরা কি কি, সেগুলো একটু এই পাশে নিয়ে এসে দেখাই আমি। 1 নাম্বার হচ্ছে হলো শার্পিল। তো আমরা বানানটা কিরকম হবে? শার্পিল বাঘ। 2 নাম্বারটা হচ্ছে আমাদের ত্রিমাত্রিক বাঘ। আচ্ছা, ত্রিমাত্রিকটাকে লিখে নিই। ত্রিমাত্রিক বাঘ। তো আবার 3 নাম্বার যেহেতু 3 নাম্বারটা হবে বার্নলি। তো বার্নলি তো আমাদের এই গেল ক্রান্তিক বাঘের 3টা বাঘ। ক্রান্তিক বাঘের ভিতরে যে 3টা বাঘ থাকে সেই 3টা বাঘ। এখন আমরা জানবো উলম্ব বাঘ কয় প্রকার। তো উলম্ব বাঘটা একটু নিচে লিখি। উলম্ব বাঘ আমরা সাধারণত দুই ভাগে দেখতে পাই। তো একটা হলো উত্তল বাঘ, উত্তল বাঘ, আর একটা হলো অবতল বাঘ। আমরা 2 নম্বরে যাব কি? অবতল বাঘ। উত্তল বাঘ এবং অবতল বাঘ। তো আমরা এই দেখলাম বাঘের বাঘ কত প্রকার ও কি কি। ও একটা জিনিস মিস্টেক আছে যে বাঘকে আমরা সম্পর্কে জানলাম, কিন্তু বাঘ কেন দেওয়া হয় সে সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে না? অবশ্যই। তো আমরা সাধারণত এখানে একটু ছোট একটা চিত্র মাধ্যমে দেখি। আমাদের বাঘটা করতে হবে কিরকম? এখানে ধরেন যে আমাদের এগুলো প্রমাণ আমি মানে কোন অংশের নাম কি সেটা আমি পরে বলতেছি, কিন্তু আপনাকে এখানে শুধু বাঘ কেন দেওয়া হয় সেই জিনিসটা আমি আপনাদের ক্লিয়ার করি। ধরেন যে এখান থেকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা। তো আমরা যদি রাস্তাটা এই পাশে সরাসরি এদিক যায় এই বিন্দুতে মিলিত হয়, এরা যদি সেই বিন্দুতে মিলিত হয়, সাধারণত আমরা দেখি কি গাড়ি যখন আমরা চলাচল করি, যদি এখানে ক্ষেত্রে আমরা যদি গাড়ি চালাতে যাই, আমাদের প্রথমে কি করতে হবে? এখান থেকে ধরেন আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, এখানে যা গাড়ি ব্রেক করতে হবে। ব্রেক করে আগে দেখতে হবে এই পাশ দিয়ে কোনো গাড়ি আসতেছে কিনা, অবশ্যই দেখতে হবে, না হলে আমরা এদিক যে হুট করে এদিক ঘোরাবো, আবার এদিক গাড়ি যে মেরে যাবে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অত্যাধিক বেশি। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, জানাই
দুর্ঘটনা জনিত কারণ যেগুলো সেগুলো দূর করার জন্য। আবার দ্বিতীয়ত আছে আমাদের রাস্তা শর্ট করার জন্য আমরা কি বাঁক সংস্থাপন করব। তো বাঁক সংস্থাপন করলে দেখা যায় আমরা এদিক থেকে গাড়ি নিয়ে এদিক যাই, আমরা সমবেগে যে বেগটা রাস্তার সাইডে যে সাইনবোর্ডে থাকবে যে এত কিলোমিটার বেগে তোমাকে যেতে হবে, তা আমরা সেটা ধারাবাহিকভাবে যেতে পারবো। আমরা যদি এদিক দিয়ে সরাসরি চলে যাই, আমরা যাওয়ার সময় দেখতে পারবো এখানে কোন গাড়ি আসতেছে কিনা, অবশ্যই দেখতে পারবো। তো সেই জন্য বাঁক দেওয়া হয়, রাস্তায় বাঁকটা প্রয়োজন। তো আমরা দেখলাম বাঁক কি বা বাঁক কেন দেওয়া হয়, বাঁক কত প্রকার। তো এখন আমরা দেখবো কি চিত্র সহ বৃত্তাকার বাঁকের বিভিন্ন অংশ চিহ্নিত করো। কোনটা শিখবো? চিত্র সহ বাঁকের বিভিন্ন অংশ চিহ্নিত করো, 3 নম্বর। তো আমি তোমাদের বললাম চিত্র আঁকাবো, কিন্তু চিত্রটা এখন অঙ্কন করলাম না, যে যদি আমি অঙ্কনটা করি করার পর তোমাদের বুঝাতে গেলে বুঝবা না যে এটা কেমনে আসলো ওটা কেমনে আসলো। সেই জন্য আমি না করে ডিরেক্ট এখানে আঁকাবো আর তোমাদের যতটুকু বোঝানোর বুঝাবো। তো আমরা বাঁকে পড়ছিলাম দুটি সরলরেখা, যে দুটি সরলরেখা নিই, এইদিকে একটা এইদিকে একটা। তো এখানে ধরেন যে আমাদের বাঁকের স্পর্শক বিন্দু, প্রথম স্পর্শক দ্বিতীয় স্পর্শক। আচ্ছা, প্রথম স্পর্শক এ, দ্বিতীয় স্পর্শক বি। তো আমরা বাঁক করলাম, এখন বাঁকের চিত্র বিভিন্ন যে অংশগুলো আছে সেগুলো দেখি। দুটি সরলরেখা যে বিন্দুতে মিলিতেছে সেটা হলো এফ বিন্দু। তো এটার একটি বর্ধিত অংশ আছে, বর্ধিত অংশটা আমরা এখন অঙ্কন করে নিই। এই বর্ধিত অংশ জি পর্যন্ত। তো এ এফ জি যে বর্ধিত অংশ হইল, যেহেতু এ এফ একটা ধরেন সরল রেখা, এইদিকে একটা সরল রেখা, যে দুটি সরল রেখা লাগবে, তাহলে এর সাথে যে কোণ উৎপন্ন করলো সেই কোণের নাম কি? সেই কোণের নাম হলো আমাদের ফাই। তো ফাই কোণ। তো এই কোণটার নাম আছে, সেটা হলো প্রতিসরণ কোণ। হ্যাঁ, প্রতিসরণ কোণ না, প্রতিসরণ কোণ। এখানে লিখে দিই আমরা প্রতিসরণ কোণ। ফাই সমান আমরা কি প্রতিসরণ কোণ এখানে দেখা যায়। আর এর ভিতরে একটা আমরা দেখতে পাচ্ছি কোণ উৎপন্ন হয়েছে, সেই কোণটা হবে কি থিটা। আচ্ছা, ভিতরে লিখি, তাহলে থিটা সমান সমান কি আমরা জানলাম? থিটা সমান আমাদের জানা গেল হলো দুটি বিন্দু এখানে ছেদ করেছে, অবশ্যই থিটা সমান সমান ছেদ কোণ। ছেদ কোণ না? আচ্ছা, তোমরা ডিসকাস করতেছো, কলমটা চেঞ্জ করে দিন। ছেদ কোণ, এখানে আমরা থিটা সমান সমান ছেদ কোণ বের করলাম। এখানে আরেকটা জিনিস আছে, যে যদি আমরা এই জিনিসটা বের করতে চাই, ধরেন আমরা এই কোণটা বের করব, এই কোণটা, তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে কি এটা আমরা কিন্তু ফুল কত ডিগ্রি ধরতে পারি? 180 ডিগ্রি। তো এখানে যদি আমরা ধরেন যে আমরা ফাইটা বের করতে চাই, তাহলে আমরা ফাই বের করব। তাহলে ফাই সমান সমান 180 ডিগ্রি মাইনাস, যে আমরা ফাই বের করতে গেলে অবশ্যই এটুকু আমাদের বিয়োগ করতে হবে থিটা। তার চেয়ে ওটা প্রমাণ আছে, ওটা আমি পরে দেখাচ্ছি। তারপর এখানে আমরা আছে, এখানে আছে একটা দীর্ঘ জ্যা, দীর্ঘ জ্যা। এখানে একটা আছে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কি? ও। তো এখানে যদি আমরা একটা রেখা আঁকি, যেটা আমাদের নাম আছে সেটা বলতেছি,
সেটা এটা এই জায়গায় মিলিত হলো দৈর্ঘ্যের সাথে ই বিন্দু আর হলো বাঁকের দৈর্ঘ্যের সাথে হলো সি বিন্দু। দেখতে পাচ্ছি আমরা সি বিন্দু। তো এখানে আবার এই কোণ যদি উৎপন্ন হলো এটা আমরা ডেল কোণ ধরলাম, কোণ ডেল। তাহলে কি এ ও বি সমান সমান ডেল, এ এফ বি সমান সমান থিটা এবং জি এফ বি সমান সমান আমরা ফাই ধরব, ডিএল সমান সমান আমরা ফাই ধরব। তো এই হচ্ছে আমাদের চিত্র। এখন চিত্র কোনটার জিনিসের নাম কি, কোনটা একটা জিনিস হলো আমাদের এখানে গামা স্পর্শক কোণ যেটা আছে এটা আমরা গামা ধরতে পারি। আচ্ছা গামা ওটা প্রমাণে দেখাবো না। এখন আমরা এটা হলো আমাদের চিত্র। চিত্র এটা এখন আমাদের কোন জিনিসের নামটা কি আমরা নামটা সাইডে নোট করব। তো এখানে আমরা এখানে লিখি এখানে এ হলো কি আমাদের এ হলো প্রথম স্পর্শক, প্রথম স্পর্শক, প্রথম স্পর্শক। তো এ যদি প্রথম স্পর্শক হয় অবশ্যই বি দ্বিতীয় স্পর্শক, বি সমান সমান দ্বিতীয় স্পর্শক, দ্বিতীয় স্পর্শক বি। তো আমরা এফ বিন্দুটা কি দুটি সরল রেখার মিলিত বিন্দু, এফ সমান সমান সরল রেখার মিলিত বিন্দু, মিলিত বিন্দু, দুটি সরল রেখার মিলিত বিন্দু হলো এফ। তো তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফাই থিটার একটা কোণ আমি যেটা আগে বুঝালাম। তো এই এফ জি হলো বর্ধিত অংশ, বর্ধিত অংশ। তো বর্ধিত অংশ হয়ে গেল। তো আবার আছে এএফ টা কি, আমাদের এএফ সম্পর্কে অবশ্যই জানতে হবে। এএফ টা হলো স্পর্শক দৈর্ঘ্য। তো স্পর্শক দৈর্ঘ্য একটা জিনিস দ্বারা প্রকাশ করা যায় যেটা হলো, আমি যদি এখান থেকে এটা চিত্র দেখাই টিএল, তাহলে আমরা এটা কি বলতে পারি, এএফ হলো স্পর্শক দৈর্ঘ্য, স্পর্শক স্পর্শক দৈর্ঘ্য যা টিএল দ্বারা প্রকাশ করা হয়। তো স্পর্শক দৈর্ঘ্য আমরা দেখলাম। তারপরে আছে আমাদের কি এফটা দেখলাম। তারপর এ বি যেটা আছে আমরা যেটা দেখতে পারি এ পি, এ বি আমরা কি প্রথম স্পর্শক এবং দ্বিতীয় স্পর্শক, এই স্পর্শক ভিতরে যে একটি আমরা রেখা আঁকাইছি সেটা হবে আমাদের দীর্ঘজা। তাহলে কি এ বি সমান সমান আমরা কি লিখতে পারি, দীর্ঘজা, দীর্ঘজা। তো দীর্ঘজা আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, এটা অবশ্যই আমরা এল দ্বারা প্রকাশ করি। আবার এ সি বি একটা দেখো আমাদের মানে কার্ভ আকার হয়ে গেছে। এই জিনিসটা কি এ সি বি হলো বাঁকের দৈর্ঘ্য, যেহেতু আমরা এটাই বাঁক, আমাদের এ সি বি টাই বাঁক, তাহলে এ সি বি হলো বাঁকের দৈর্ঘ্য। এসিবি হচ্ছে এটা কি বাঁকের দৈর্ঘ্য। আবার বাঁকের দৈর্ঘ্য যখন আমাদের প্রমাণে যাবে তখন ঝামেলা হবে। বাঁকের দৈর্ঘ্য আমাদের ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে আরেকটা জিনিস আছে দেখো, এখানে যদি আমরা ডিগ্রি কোণ উৎপন্ন করতে চাই, এটা হলো আমাদের ডি ডিগ্রি, এখানে কিউ
তাহলে এটা কিউ, আচ্ছা বোঝা যাচ্ছে না, কিউ। তো এখানে আমরা একটা যেহেতু বাঁক আছে, বৃত্ত আছে, বৃত্তের অবশ্যই ব্যাসার্ধ অবশ্যই থাকবে। তো আমরা এখানে ব্যাসার্ধ কি কি ধরতে পারি, ও থেকে ধরো, তোমরা দেখে ধরো তো, ও এ, ও এ সমান সমান ও কিউ, সরি এটা এই পর্যন্ত মিলিত হবে, ও কিউ, ও কিউ সমান সমান আমরা একটা কি ধরতে পারি, এখানে দেখো তো মিডল বিন্দুতে কি আছে, মিডল বিন্দুতে আছে ও সি, আমাদের সি পর্যন্ত আছে, তাহলে আমরা লিখবো ও সি সমান সমান আরেকটা কি আছে ও বি, ও বি। এই চারটা আমাদের সমান সমান আছে, চারটাকে আমরা কি ধরতে পারি, বাঁকের ব্যাসার্ধ, যা আর দ্বারা প্রকাশ করা হয়। ব্যাসার্ধ অবশ্যই আর দ্বারা প্রকাশ করা হবে, তোমাদের বুঝে নিতে হবে, আর এটা তো এখনকার জিনিস না, এটা অনেক আগে। আর এখানে আমরা যদি বাঁকের ব্যাসার্ধ নিলাম, অবশ্যই আমাদের এই বিন্দু একটা লম্বা একটা রেখা আছে, সেই রেখাটা কি, ও এফ, ও এফ সমান সমান কি, সেকেন্ড দৈর্ঘ্য। তো এখন সেকেন্ড না, সেকেন্ড নয়টা সেকেন্ড দৈর্ঘ্য, সেকেন্ড দৈর্ঘ্য। তাহলে আমাদের যদি ও এফ সেকেন্ড দৈর্ঘ্য হয়, তাহলে অবশ্যই এখানে আছে সি এফ, সি এফ আমাদের বুঝতে হবে সি এফ, সি এফ সমান সমান বাঁকের গভীরতা, বাঁকের গভীরতা। তো এখানে বাঁক সংস্থাপন একটা মেন মানে যে জিনিসটা হলো ইসি, ইসিটা তাহলে কি বলতে পারবো কেউ, ইসিটা হলো ভার্সাইল, ইসিটা কি ভার্সাইল। এখানে আমরা ইসি দেখো বা সি লিখতে পারো, আচ্ছা আমি ইসি লিখলাম, ভার্সাইল প্লাস সমান আমরা ভিএস দ্বারা প্রকাশ করতে পারি, ভার্সাইল আমরা কি ভিএস দ্বারা প্রকাশ করতে পারি। তো এখানে আমরা ডিটা লিখলাম, তোমরা ভাবতে পারো যে ডিটা কি, অবশ্যই মনে আসার মতো একটা প্রশ্ন। ডিটা হলো বাঁকের ডিগ্রি, বাঁকের ডিগ্রি। তো এখানে যেটা লিখলাম ওটা তো এই দুইটার মান বের করা দরকার, মানে তোমার ফাই আর হলো থিটা বের করা যায়। তো এই জিনিসটা আমরা যে ডেল লিখলাম, ডেলটা কেমনে তাহলে বের করব, অবশ্য একটা প্রশ্ন আছে যে আমি এই দুটো কোণ বের করলাম আর এটা আমি ভাই এটা বের করতে পারছি না, ডেলটা কি, ডেলটা প্রতিসরণ কোণের সমান। তাহলে আমাদের ফাইটা যদি হয় প্রতিসরণ কোণ, একটা জিনিস খেয়াল করো, যদি আমরা ফাইটা বের করতে পারি যে 180 মাইনাস থিটা, তাহলে অবশ্যই ডেল হবে প্রতিসরণ কোণের সমান। তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারি না যে ফাই সমান সমান ডেল সমান সমান 180 মাইনাস থিটা, কারণ ফাই এবং ডেল মানে ফাই যদি প্রতিসরণ কোণ হয় তাহলে প্রতিসরণ কোণের সমান হবে হলো ডেল, তাহলে আমরা ফাই ইকুয়াল ডেল 180 মাইনাস থিটা, তাহলে আমরা কি মান বের করতে পারবো, ডেলের মান বের করতে পারবো। তো এই হচ্ছে আমাদের চিত্র সহ বৃত্তাকার বাঁকের বিভিন্ন অংশ, কোন জিনিসের নামটা কি তোমরা একবার এটা দেখে নাও। তারপরে আমরা কি পড়বো, তারপর বাঁকের বিভিন্ন অংশের সূত্র প্রমাণটা দেখবো। আশা করি বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, আসি। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ক্লাসে।